চলতি মাসে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন যুদ্ধের জন্য পুতিন নয়, জেলেনস্কিকে দুষলেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে সমাধানের কাজ চলছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাইডেনের আমলে নিয়োগ পাওয়া সব অ্যাটর্নিকে বরখাস্ত করার আদেশ ট্রাম্পের। গাজায় দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলতি সপ্তাহেই। শনিবার 6 ইসরায়েলি জিম্মি মুক্তি দিচ্ছে হামাস। নতুন আত্মঘাতী ও নজরদারি ড্রোন উন্মোচন করেছে ইরান। দুই ফুসফুসে নিউমোনিয়ায় ভুগছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। চলতি মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে, এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তারা প্রথম দফার আলোচনার জন্য মিলিত হওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজের মার-এ-লাগো রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, তিনি মনে করেন এ যুদ্ধ থামানোর মতো ক্ষমতা তার আছে এবং তিনি মনে করেন যুদ্ধ থামানোর কাজটা ভালোভাবেই চলছে। রাশিয়া হিংস্র বর্বরতা বন্ধ করতে চায় বলেও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আলোচনার পর একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দোষারোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুদ্ধবন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে শান্তি আলোচনায় ইউক্রেনকে বাদ দেওয়ার বিষয়টি অবাক করার মতো বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইউক্রেনের প্রতিক্রিয়ায় হতাশ। 3 বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য ইউক্রেনকেই দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনীয় প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, তোমাদের এটা শুরু করাই ঠিক হয়নি, তোমরা একটা চুক্তি করতে পারতে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার 3 বছরের যুদ্ধের একটি ন্যায়সঙ্গত ও টেকসই সমাধানের জন্য কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে শান্তি অর্জনের জন্য মস্কো এবং কিয়েভ উভয়কেই কিছু ছাড় দিতে হবে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে 4 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পর মার্কিন প্রতিনিধি দলের প্রধান মার্কো রুবিও সাংবাদিকদের একথা বলেন। তবে বৈঠকের পর রাশিয়া প্রতিনিধি দলের প্রধান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, তার দেশ কোনো চুক্তির অধীনে ইউক্রেনের ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষী বাহিনী গ্রহণ করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের মধ্যে পরিকল্পিত শান্তি আলোচনার জন্য তুরস্ক একটি আদর্শী স্থান হতে পারে। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এরদোগান বলেন, তুরস্ক সবসময় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার পক্ষে থেকেছে এবং আলোচনা প্রক্রিয়াকে সফল করতে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গত 3 বছরে আমাদের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টার কারণে তুরস্ক, রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার জন্য আদর্শ স্থান হিসেবে রয়ে গেছে। আঙ্কারার দৃষ্টিতে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব প্রশ্নাতীত বলেও জানান তুর্কির প্রেসিডেন্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হাতে নিয়োগ পাওয়া কর্মরত ইউএস অ্যাটর্নিদের বরখাস্ত করার আদেশ দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এই আদেশ দেওয়ার পর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, গত 4 বছরে মার্কিন বিচার বিভাগের এতটাই রাজনীতিকরণ হয়েছে যা আগে কখনোই হয়নি। এজন্য তিনি বাইডেন আমলে নিয়োগ পাওয়া বাকি সব অ্যাটর্নিকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলিরা ইউএস অ্যাটর্নি নামে পরিচিত। প্রতিটি ডিস্ট্রিক্টে অ্যাটর্নিরা কেন্দ্রীয় শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। যুক্তরাষ্ট্রের 94টি কেন্দ্রীয় ডিস্ট্রিক্ট কোর্টে 93 জন ইউএস অ্যাটর্নি আছেন। মাত্র একজন অ্যাটর্নি আছেন যিনি 2টি ডিস্ট্রিক্ট কোর্ট সামলান। এর আগে নভেম্বরে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই বাইডেনের আমলে নিয়োগ পাওয়া কয়েকজন অ্যাটর্নি পদত্যাগ করেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে চলতি সপ্তাহে পরোক্ষ আলোচনা শুরু করবে ইসরায়েল ও হামাস। গেল মঙ্গলবার দুপক্ষের কর্মকর্তারাই বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা এ সপ্তাহেই হবে। গাজা যুদ্ধের স্থায়ী আবাসনের লক্ষ্যে গেল 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ কার্যকর হয়। দ্বিতীয় ধাপের আলোচনা গেল 4 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে তা হয়নি। দ্বিতীয় ধাপে 64 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তি শর্তে যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনের রূপ কেমন হবে সে বিষয়ও রয়েছে। আর এ বিষয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় মতপার্থক্যও রয়েছে। এদিকে আসছে শনিবার ইসরায়েলের 6 জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সংগঠনটির নেতা খলিল আল হায়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার 4 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়া হবে বলেও জানান হামাসের এই নেতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়েও জিম্মি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার 4 জিম্মির মরদেহ, শনিবার 6 জীবিত জিম্মি ও এরপর আরও 4 জনের মুক্তি নিশ্চিত করতে মিশরের কায়রোতে একটি চুক্তি হয়েছে। তবে জিম্মিদের কারো পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। নতুন আত্মঘাতী ও নজরদারি ড্রোন উন্মোচন করেছে ইরান। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে চলমান সামরিক মহড়ায় বুধবার থেকে এই ড্রোনগুলো প্রদর্শন করা হচ্ছে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC জানিয়েছে, নতুন উন্মোচিত ড্রোনগুলোর মধ্যে রয়েছে বিনা নামের একটি সংকর গোয়েন্দা ড্রোন। এটির অপারেশনাল পরিসীমা 40 কিলোমিটার। কান্দিল 4, কান্দিল 4 এবং কান্দিল 5 ড্রোন রয়েছে, যেগুলো যথাক্রমে 100 কিলোমিটার পর্যন্ত অভিযান চালাতে পারে এবং 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে সক্ষম। এছাড়া 7 কেজি ওজনের বোমা 10 কিলোমিটার দূর পর্যন্ত বহন করতে সক্ষম আরবাইন নামের একটি বোমারু ড্রোনও উন্মোচন করা হয়েছে। বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা জটিল আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে শ্বাসযন্ত্র সংক্রমণে ভুগছেন তিনি। পোপের এই রোগ অবশেষে নিউমোনিয়ায় রূপ নিয়েছে। চিকিৎসার জন্য তাকে ইতিমধ্যে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, 88 বছর বয়সী পোপের 2 ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়েছে এবং তার শারীরিক অবস্থা জটিল বলে জানিয়েছে ভ্যাটিকান জানায়, মঙ্গলবার বিকেলে করা ফলো-আপ সিটি স্ক্যানে দেখা গেছে যে পোপের উভয় ফুসফুসেই নিউমোনিয়া হয়েছে, যা তার জন্য অতিরিক্ত ওষুধ প্রয়োগের প্রয়োজনীয়তা তৈরি করেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবারও আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।